রাতের খাবার নিয়ে আসে নাদিয়া। উদয় ফোনে ডুবে আছে। নাদিয়ার আগমনে চোখ তুলে তাকায়, তারপর হাত থেকে ফোনটা রেখে খাওয়ার জন্য সোজা হয়ে বসে। উদয়কে খাওয়ানো শেষ করে নাদিয়া নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে খালি প্লেট বাটি ট্রেতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিচে রেখে আসার জন্য। উদয় মেডিসিন খেয়ে পা ঝুলিয়ে বসে বেডে, অপেক্ষা করে নাদিয়ার ফিরে আসার। প্লেট বাটি এখনই কেন রেখে আসতে হবে? সকালেই তো রেখে আসা যেত। মিনিট পরেই নাদিয়া রুমে ফিরে আসে। হুইলচেয়ারটা এদিকে নিয়ে আসো। নাদিয়া চেয়ারটা নিয়ে আসে, উদয়কে ধরে চেয়ারে বসিয়ে দেয়। তারপর ঝেড়ে ঝুড়ে বেড ঠিকঠাক করে শোয়ার জন্য। উদয় চেয়ারে বসে বসে নাদিয়াকে দেখে। মেয়েটা বেশ কাজের আছে। বেড ঠিক করে পেছন ফিরতেই দেখে উদয় তাকিয়ে আছে। নাদিয়া তাকাতেই চোখ সরিয়ে নেয় উদয়। ওয়াশরুমে যাবেন না? নাদিয়ার কথা শুনে ওর দিকে তাকায় আবার। ধরো আমাকে। নাদিয়া স্টিক হাতে নিয়ে উদয়ের কাছে এগিয়ে যায়। হুইল চেয়ার ঠেলে ওয়াশরুমের ডোরের সামনে নিয়ে যায়। তারপর স্টিক উদয়ের হাতে দিয়ে নিজে ধরে উদয়কে। ফ্রেশ হলে আবার ধরে বেড়ে নিয়ে আসে উদয়কে। উদয় শুয়ে পড়ে। নাদিয়া ডোর লক করে দিয়ে আসে, তারপর ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে হাত মুখে ক্রিম লাগিয়ে উদয়ের পাশে শুয়ে পড়ে চাদর গায়ে জড়িয়ে। নাদিয়া বুঝতে পারে না উদয় এত ঠান্ডার মধ্যে কিভাবে ঘুমায়। নাদিয়ার তো চাদর গায়ে জড়িয়ে থেকেও শীত ধরে যায় রাতে। ক্লান্ত নাদিয়া শোয়ার কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে যায়। একটু পরেই পাশ থেকে ভারী শ্বাস ফেলার শব্দ পেতেই উদয় বুঝতে পারে নাদিয়া ঘুমিয়ে গেছে। কাত হয়ে নাদিয়ার দিকে ফিরে শোয়। ড্রিম লাইটের নীলচে আলোয় নাদিয়ার শুধু মুখটা দেখা যাচ্ছে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে যায়। ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসতেই নাদিয়ার ঘুম হালকা হয়। নড়াচড়া করলেই বুঝতে পারে পাশে কেউ আছে। ফট করে চোখ খুলে তাকায়, দেখে উদয়ের শরীরের সাথে লেপ্টে শুয়ে আছে। উদয়ের বুকেই ওর মাথা ঠেকে আছে। একে অপরের মাঝে বিন্দু মাত্র ফাঁকা নেই। দ্রুত উদয়ের কাছ থেকে সরে আসে নাদিয়া। উদয় আগে জেগে গেলে কি হতো কে জানে। উদয় তো প্রথমেই বলে দিয়েছে অর্ধেক বেড ওর আর বাকি অর্ধেক নাদিয়ার। ভুলেও যেন উদয়ের পাশে না আসে। কিন্তু নাদিয়া তো ঘুমের ঘোরে শুধু উদয়ের পাশে না, ওর বুকের সাথে লেপ্টে শুয়েছিল। উদয়ের আগে নাদিয়ার ঘুম ভেঙেছে, তাই জোর বাঁচা বেঁচে গেছে। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। নাদিয়া চলে যেতেই উদয় চোখ খুলে ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। নাদিয়া ভেবেছে উদয়ের ঘুম ভাঙেনি, কিন্তু উদয়ের ঘুম তো সে কখন ভেঙে গেছে। নাদিয়া যখন ঘুমের ঘরে উদয়ের বুকের সাথে লেপ্টে যায় তখনই ঘুম ভেঙে যায় উদয়ের। একা একা ঘুমানোর অভ্যাস উদয়ের, তাই নাদিয়ার ছোঁয়া পেতেই ঘুম ভেঙে গিয়েছিল। নাদিয়াকে সরানোর চেষ্টা করলেও পারেনি, ডাক দিতে চেয়েও দিতে পারেনি। নাদিয়ার ঘুম ভাঙাতে ইচ্ছে করেনি। মেয়েটা সারাদিন দৌড়াদৌড়ির পর একটু শান্তিতে ঘুমিয়েছে, এখন ডেকে তুলে ঘুমে ব্যাঘাত ঘটানোর কোনো মানেই হয় না। উদয়ের রাগ ওঠার কথা থাকলেও আশ্চর্যজনকভাবে রাগ ওঠেনি একটু, বরং অদ্ভুত অপরিচিত এক অনুভূতি হচ্ছিল। খারাপ লাগেনি একটু, বরং ভালো লাগছিল যেন। নাদিয়ার নড়াচড়ায় উদয় চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করছিল। নাদিয়া ওয়াশরুম থেকে এসে দেখে উদয় বেডে বসে আছে। লাইট অন করতেই উদয় চোখ মুখ কুঁচকে নেয়। একটু পর আবার চোখ খুলে তাকায়। নাদিয়া হাত মুখ মুছে এগিয়ে আসে উদয়ের কাছে। উদয় স্টিকার নাদিয়ার উপর ভর করে ওয়াশরুমে প্রবেশ করে। উদয়কে ওয়াশরুমে রেখে এসে দুজনের জন্য জায়নামাজ বিছিয়ে নেয় নাদিয়া। অপেক্ষা করে উদয়ের জন্য। উদয় ফ্রেশ হয়ে আসতেই দুজনে একসাথে নামাজ শুরু করে। নামাজ শেষ হলেও উদয় উঠে না জায়নামাজ থেকে। জায়নামাজের উপরেই চিত হয়ে শুয়ে পড়ে। পাশে বসে গুনগুনিয়ে কোরআন তেলাওয়াত করছে নাদিয়া। প্রহরকে নিয়ে নাদিয়ার জন্য কোরআন শরীফ আনিয়েছে উদয়। চিত হয়েই ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। নাদিয়া কোরআন শরীফ বন্ধ করতেই শোয়া থেকে উঠে বসে উদয়। তারপর জায়নামাজের উপর থেকে সরে যায়। নাদিয়া দুজনে জায়নামাজ ভাঁজ করে আলমারিতে তুলে রাখে। বাহিরে আলো প্রায় ফুটে উঠেছে। সূর্য উঠতে খুব বেশি দেরি নেই। আলমারির পাশে ওই ম্যাট নিয়ে আসো। উদয়ের কথা মতো ম্যাট নিয়ে আসে নাদিয়া। বেছে ওইখানে বিছিয়ে দেয়। উদয় ম্যাটের উপর গিয়ে বসে, নিজেই খুলে নেয় গায়ের টি শার্ট। উন্মুক্ত হয় ফর্সা চকচকে শরীর। নাদিয়া চোখ সরিয়ে নেয়। উদয় নাদিয়ার দিকেই তাকিয়েছিল। নাদিয়া গতকালের মতো লজ্জা পেল নাকি? পেতেও পারে। এই মেয়ে অন্য সব কিছুতে নির্লজ্জ হলেও এই একটা ব্যাপারে বেশ লাজুক। হ্যান্ড এক্সারসাইজ বলটা নিয়ে আসো।
নাদিয়া এনে দেয়। বসো আমার পাশে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বসে উদয়ের পাশে। উদয় বাম হাতের মুঠোয় বল পুড়ে নেয়, তারপর নাদিয়ার দিকে তাকিয়ে বলে, শুরু করো। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায়। ব্যাটা গম্ভীর মুখে নাদিয়ার দিকেই তাকিয়ে আছে। এখন থেকে সবসময় কি নাদিয়াকে দিয়েই ফিজিওথেরাপি আর বডি ম্যাসাজ করাবে নাকি? নাদিয়াকে তাকিয়ে থাকতে দেখে উদয় দাঁতে দাঁত চেপে বলে, মুখের দিকে তাকিয়ে কি দেখছো? যা করতে বলছে তা করো। উদয়ের রাগ দেখে কাজ শুরু করে দেয় নাদিয়া। শক্ত হয়ে থাকা আঙুলগুলো ম্যাসাজ করতে শুরু করে। আস্তে আস্তে পুরো ডান হাত ম্যাসাজ করতে শুরু করে। উদয় বাম হাতের মুঠোয় বল পুড়ে হাত একবার মুঠো করছে আবার ছাড়ছে। 1.5 ঘন্টা ধরে উদয়ের ম্যাসাজ আর ফিজিওথেরাপি চলে। এর মধ্যে প্রহর এসে ফিরে গেছে ভাইয়ের রুমের সামনে থেকে। ডোর বন্ধ তাই আর ডাকিনি। নাদিয়া ম্যাসাজ অয়েল আর হ্যান্ড এক্সারসাইজ বল জায়গা মতো রেখে আসে। তারপর উদয়কে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। চেয়ারে বসিয়ে দিয়ে উদয় ড্রেস নেওয়ার জন্য রুমে ফিরে আসে। ড্রেস নিয়ে ওয়াশরুমে আসে আবার। উদয় হ্যান্ড শাওয়ার দিয়ে শরীর ভিজিয়ে নিয়েছে। চুলে শ্যাম্পু দিয়ে বাম হাত দিয়ে ম্যাসাজ করছে, তবে এক হাত দিয়ে ঠিকভাবে করতে পারছে না। নাদিয়া ড্রেস রেখে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, ধমকে সুরে বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পারছো না? এক হাত দিয়ে করতে পারছি না, এদিকে আসো। নাদিয়া এগিয়ে আসে উদয়ের কাছে। চুলে শ্যাম্পু ম্যাসাজ করতে করতে মনে মনে বলে, ধমকানো ছাড়া আর কোনো কথাই বলতে পারেন না? সেদিন তো বড় গলায় বললেন আমি নিজের কাজ নিজেই করতে পারবো, কাউকে লাগবে না, আমার কারোর সাহায্য চাই না, আমার কেউ আসবে না আমার চোখের সামনে। আর এখন নিজের কাজ নিজে করতে পারলেও করেন না, বদলোক একটা। শ্যাম্পু করা শেষ হলে চুল ধুয়ে দেয়। তারপর লুফা নিয়ে নাদিয়ার হাতে দেয়। লুফায় ছাওয়ার জেল দিয়ে বলে, শরীর ঘষে দাও। নাদিয়া মুখ ছোট করে তাকিয়ে থাকে। এখন শরীরও ঘষে দিতে হবে? শরীর তো নিজেই ঘষতে পারে। তাকিয়ে তাকিয়ে কি চেহারা দেখছো? তাড়াতাড়ি করো। আগে পিঠ, তারপর 2 হাত। এখন সামনে যেতে হবে। পাশ থেকে সামনে গিয়ে দাঁড়ায়। উদয় বুক টান টান করে বসে। নাদিয়া নিচের দিকে তাকিয়ে বুক পেট ভালোভাবে ঘষে দেয়। উদয় কিছু বলার আগে নাদিয়া নিজেই উদয়ের ট্রাউজার উড়ুর উপরে তুলে দেয়। তারপর 2 পাও ঘষে দেয়। পুরোটা সময় উদয় চুপচাপ নাদিয়াকে দেখে যায়। পুরো শরীর ভালোভাবে ধুয়ে দেয়। তারপর টাওয়াল নিয়ে আসে, এগিয়ে দেয় উদয়ের দিকে। এদিকে কি দিচ্ছ? মুছিয়ে দাও। মুছিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। ট্রাউজারও কি চেঞ্জ করিয়ে দিতে বলবে নাকি? যা শুরু করেছে বিশ্বাস নেই একে দিয়ে। দাঁড়িয়ে আছো কেন? ট্রাউজার নিয়ে আসো। ট্রাউজার এনে দিয়ে দাঁড়িয়ে রইল আবার। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেঞ্জ করা দেখবে নাকি? নাদিয়া এক প্রকার দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওর শাশুড়িমা ঠিকই বলেছিল, এই লোক শুধু বদলোক না, মহা বদলোক। আগের মতো থাকলে কি বলতো, করতো, করাতো ঠিক নেই। কয়েক মিনিট যেতেই ভেতর থেকে ডাকতে শুরু করে, এই মেয়ে কোথায় গেল? হাই হয়ে গেল নাকি 2 মিনিটেই? সাথে সাথেই ভেতরে প্রবেশ করে নাদিয়া। কোথায় চলে গিয়েছিলে? এত সময় লাগে আসতে? নাদিয়া তাকিয়ে থাকে। এত সময় কোথায় লাগলো? ডাকার সাথে সাথেই তো আসলো। 30 সেকেন্ডও সময় লাগেনি। আবার দাঁড়িয়ে থাকে। ধরো আমাকে। পাশ থেকে স্টিকটা উদয়ের হাতে দিয়ে নিচে ধরে। ওয়াশরুম থেকে বেরিয়ে ডিভানের উপর বসে উদয়। কাঁধের উপর থাকা টাওয়াল নাদিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, চুল কিভাবে মুছেছ? পানি পড়ছে এখনো, ভালোভাবে মুছো। অগত্যা আবার চুল মুছতে শুরু করেছে। কয়েকদিন ধরে যে এই লোক প্রতিশোধ নিচ্ছে তাতে সেও নাদিয়া হাড় মাংস জ্বালিয়ে মারছে। উদয় বাম হাতটা উঁচু করে নাদিয়ার চোখের সামনে ধরে। হাত পায়ের নখগুলো কত বড় বড় হয়ে গেছে, এগুলো কেটে দাও। নাদিয়া টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে নেল কাটার নিয়ে আসে। উদয়ের পাশে বসে 2 হাতের নখ কেটে দেয়। তারপর নিচে বসে পায়ে ভর করে 2 পায়ের নখ কেটে কাটা নখগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। নেল কাটার রেখে আসতে না আসতে আবার বলে, হেয়ার ব্রাশ নিয়ে এসো। নাদিয়া তাই নিয়ে আসে। উদয় মাথা এগিয়ে দেয়। নিজে চুল ব্রাশ করবে না, নাদিয়া চুলগুলো ব্রাশ করে দেয়। টি শার্ট এনে পরিয়ে দেয় বলার আগেই। সব শেষে নাদিয়া হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ওয়াশরুমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কেমন লাগে এখন? আমার দায়িত্ব নেওয়ার খুব শখ, তাই না? সামনে দেখো আরো কি করায়। এই উদয় চৌধুরীকে এখনো চিনতে পারোনি মেয়ে? কথাগুলো বলে 2 পা তুলে বসে থাকে। তাকাই ডোরের দিকে। ওর ভাইটা এখনো আসছে না কেন আজ? নাকি এসেছিল? খাবার নেওয়ার জন্য নিচে চলে আসে নাদিয়া। ড্রয়িং রুমে আসতেই সকলের সাথে দেখা হয়। সকলেই নাদিয়ার দিকে তাকিয়ে থাকে। অন্যদিন নাদিয়া সকাল 7টার মধ্যে নিচে চলে আসে।
আর আজকে প্রায় 9টার সময় আসলো। সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শুধু নাদিয়া আর উদয় বাকি আসছে। আজকে ছুটির দিন, তাই অফিসে যাওয়ার তাড়া নেই কারো। সকলেই সোফায় বসে আছে। নাদিয়াকে নিচে দেখে প্রহর ভাইয়ের রুমের দিকে চলে যায়। নাদিয়া ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। পেছন পেছন যায় উম্মে হানি চৌধুরী। নাদিয়া টেবিলে বেড়ে রাখা খাবার ট্রের উপরে তুলে নেয়, তারপর এগিয়ে যায় রুমের দিকে। রুমে এসে দেখে দুই ভাই ডিভানের উপর বসে কথা বলছে। নাদিয়া খাবারের ট্রে টেবিলের উপর রাখে, তারপর পানির জগটা হাতে নিয়ে নিজে চলে যায় পানি আনার জন্য। পানি নিয়ে এসে দেখে প্রহর চলে গেছে। নাদিয়া খাবারের প্লেট হাতে নিয়ে ডিভানের উপর গিয়ে বসে উদয়ের পাশে। উদয় নাদিয়ার দিকে ঘুরে বসে। রাতের খাবার শেষ করে বেড ঠিকঠাক করে দেয় নাদিয়া। উদয়কে ওয়াশরুম থেকে ঘুরিয়ে এনে বেডে বসায়। তারপর রুমের ডোর, ব্যালকনির ডোর লক করে দেয়। লাইট অফ করে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। একটু পরেই আবার বেরিয়ে আসা আলমারি থেকে কিছু নিয়ে আবার ভেতরে ঢুকে যায়। উদয় বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। দুপুরে অনেকটা সময় ঘুমিয়েছিল, এখন এত তাড়াতাড়ি ঘুম আসবে না। নাদিয়া ওয়াশরুম থেকে এসেই জড়সড় হয়ে শুয়ে পড়ে চাদর দিয়ে নিজেকে ঢেকে। উদয় একবার নাদিয়ার দিকে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে মনোযোগী হয়। সময় গড়ায়, রাত বাড়ে। নাদিয়া না ঘুমিয়ে ছটফট করছে। উদয় বার কয়েক তাকায় নাদিয়ার দিকে। না ঘুমিয়ে এমন ছটফট করছে কেন? কি হয়েছে? কি হচ্ছে তোমার? উদয়ের কথা শুনে ওর দিকে তাকায় নাদিয়া। কি হচ্ছে তোমার? কিছু হয়নি। তাহলে না ঘুমিয়ে এমন ছটফট করছে কেন আজ? নাদিয়া কিছু না বলে উল্টো ফিরে শান্ত হয়ে শুয়ে থাকে। উদয় আবার ফোন দেখায় মন দেয়। কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই নাদিয়া আবার ছটফট করতে শুরু করে। একবার এদিকে তো আরেকবার ওদিক হচ্ছে। উদয় আবার তাকায় নাদিয়ার দিকে। অন্যদিন তো এমন করে না, শোয়ার কিছু সময় পরেই তো ঘুমিয়ে যায়। আজকে কি হয়েছে? শোয়ার পর থেকেই কেমন যেন করছে। 2টা ঘন্টা পেরিয়ে গেলেও ঘুমালো না এখনো। উদয়ের কিছু একটা স্মরণ হয়। উদয় ফোনটা পাশে রেখে দেয়। কাত হয়ে শোয় নাদিয়ার দিকে ফিরে। পেট ব্যথা করছে? নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়। পেট ব্যথা করছে? কখন থেকে? শোয়ার পর থেকেই। প্রত্যেকবার এমন হয়? উদয় খেয়াল করে নাদিয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। নিজেই এগিয়ে যায় নাদিয়ার দিকে। নাদিয়া 2 হাতে পেট চেপে ধরে রয়েছে। হাত বাড়িয়ে নাদিয়ার চোখের পানি মুছে দেয়। অনেক ব্যথা করছে? একটু। একটু ব্যথাতে তুমি কাঁদো? নাদিয়া বলে না কিছু। পেট ব্যথায় ওর প্রাণ বেরিয়ে যেতে চাইছে। ক্রমশ ব্যথা বেরিয়েই চলেছে। এখন আর সহ্য হচ্ছে না ব্যথা। এই পেট ব্যথার জন্য কত শত রাত গুমড়ে গুমড়ে কেঁদেছে হিসেব নেই। পেট ব্যথা নিয়ে বাড়ির সব কাজ করতে হয়েছে দিনের পর দিন। নাদিয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে আবার। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। শত কষ্ট ব্যথা সহ্য করলেও এই ব্যথা যেন সহ্য হচ্ছে না। উদয় তাকিয়ে থাকে নাদিয়ার ব্যথাতুর মুখের দিকে। মেয়েটা কতটা কষ্ট সহ্য করে রয়েছে। ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। হয়তো উদয়ের সামনে না থাকলে কান্না করে দিত। উদয়ের নিজেকে বড্ড অসহায় লাগে আজ। ওর বউ এভাবে কষ্ট পাচ্ছে, আরও কিছুই করতে পারছে না। উঠে গিয়ে পানি গরম করে নিয়ে আসার শক্তিটুকুও নেই। কাউকে ডেকেও লাভ নেই, ডোর ভেতর থেকে লক করা। ডোর খোলার জন্য সেই নাদিয়াকেই উঠতে হবে। নিজের প্রতি রাগ হয় উদয়। তারপর কিছু মনে হতেই বলে, মেডিসিন খাও না? কোথায় পাবো? আর কিছু না বলে শোয়া থেকে উঠে বসে উদয়। ওর কাছে পেইন কিলার আছে। রুমের লাইট অন করে মেডিসিন বক্সটা হাতে নেয়। খুঁজে খুঁজে পেইন কিলার বের করে। বক্স রেখে পানি ভর্তি গ্লাস হাতে নেয়। কোনো রকমে এগিয়ে যায় নাদিয়ার কাছে। উঠে পেন কিলারটা খেয়ে নাও, দ্রুত ব্যথা কমে যাবে। আমি তো হাঁটতে পারি না, না হলে পানি গরম করে নিয়ে আসতাম। গরম পানি সেঁক দিলে ব্যথা আরও দ্রুত কমে যেত। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায়। লোকটা ওর জন্য এভাবে উতলা হচ্ছে। একটু কষ্ট করে উঠে মেডিসিনটা খাও। নাদিয়া শোয়া থেকে উঠে বসে পেন কিলারটা খেয়ে আবার শুয়ে পড়ে। উদয় গ্লাসটা রেখে লাইট অফ করে দেয়। নাদিয়ার শরীর ঘেঁষে শুয়ে পড়ে। নাদিয়াকে টেনে আনে বুকের মাঝে। বাম হাতটা নাদিয়ার পেটের উপর রাখে। নাদিয়া সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উদয় বলে, চুপ করে শুয়ে থাকো। পেট চেপে ধরে থাকার চেয়ে হাত বুলালে বেশি আরাম লাগবে। নাদিয়া নিজের হাত সরিয়ে নেয়। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। উদয় নাদিয়াকে বুকের সাথে ঠেকিয়ে বাম হাতটা আলতোভাবে বোলাতে থাকে পেটের উপর। নাদিয়ার চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়তে থাকে উষ্ণ তরল। ফজরের আজানে ধ্বনি কানে ভেসে আসতেই রোজকার মতন ঘুম ভেঙে যায় নাদিয়ার। নড়াচড়া করতে চেষ্টা করলেও পারে না।
শরীরের উপর যেন ভারী কিছু উঠে আছে। চোখ খুলেও চোখের সামনে কিছু দেখতে পায় না। চোখের সামনে যেন প্রাচীর তুলে দেওয়া আছে। আবার চোখ বন্ধ করে নেয়। অনুভব করে কারো ধীর গতিতে চলা হার্টবিট। আর একটু কান সজাগ করতেই শুনতে পায় কারো ভারী শ্বাসের শব্দ। নাকে ভেসে আসে হালকা পারফিউমের মিষ্টি ঘ্রাণ। বাড়িতে থাকলে এই হালকা ঘ্রাণের মিষ্টি পারফিউমটা সবসময় ইউজ করে উদয়। মাথাটা কিঞ্চিত সরিয়ে মুখ উঁচু করে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে উদয়ের ঘুমন্ত মুখ। ড্রিম লাইটের নীল আলোয় আবছা বোঝা যাচ্ছে উদয়ের মুখ। নাদিয়া সরে আসার চেষ্টা করে, তবে পারে না। আটকা পড়ে আছে উদয়ের বাহুবন্ধনে। রাতে তো চিত হয়ে শুয়েছিল, ঘুমের ঘুরে কখন কাত হয়ে গেছে বুঝতেই পারেনি। পা সরানোর চেষ্টা করলেও লাভ হয় না। উদয় বাম হাত আর পা তুলে দিয়ে আছে নাদিয়ার উপরে। নাদিয়ার খেয়াল হয় ওর তো রাতে পেট ব্যথা করছিল। ব্যথায় কান্নাও করেছে অনেকটা সময় ধরে। সযত্নে পেটে হাত বুলিয়ে দিয়েছে উদয়, মাথায় হাত বুলিয়ে দিয়েছে। অন্য এক উদয়কে দেখেছে গত রাতে। নাদিয়া কখন ঘুমিয়ে গেছে মনে নেই। ব্যথা কমার সাথে সাথেই ঘুমিয়ে গিয়েছিল বোধহয়। এখন পেট ব্যথাও নেই আর, বেশ ভালো লাগছে এখন। উদয়ের হাত সরিয়ে দেয় আলগোছে। নাদিয়া উঠে বসতেই ঘুম ছুটে যায় উদয়ের। তবে নাদিয়া বুঝতে পারে না উদয়ের ঘুম ভেঙে গেছে। নাদিয়া নিজের পায়ের উপর থেকে উদয়ের পা আস্তে করে সরিয়ে দেয়। পেট থেকে নামার জন্য উদ্যত হতেই উদয় ঘুম জড়ানো গলায় বলে, কোথায় যাচ্ছ? নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়। ওয়াশরুমে। আচ্ছা, যাও। নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায়। উদয় ডান কাঁধ থেকে বাম কাঁধ ফিরে চাদর টেনে নিজেকে ঢেকে নেয়। নাদিয়া ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। রুমের লাইট অন না করেই হাত মুখ মুছে চুলগুলো ব্রাশ করে মুখে ক্রিম লাগিয়ে নেয়। তারপর ডিভানের উপর বসে থাকে। এখন আর কি করবে? কোনো কাজ নেই এখন। উদয়ও বোধহয় উঠবে না এখন। ওখানে বসে আছো কেন? বেরিয়ে আসো। উদয়ের কথা শুনে বেরির দিকে তাকায়। বেরিয়ে আসতে বলেছে। এখন তো ঘুম আসবে না। তো কি হয়েছে? ঘুম আসবে না? শুয়ে থাকবে তবু। তাড়াতাড়ি আসো, ডোরটা খুলে দিয়ে আসো। উদয়ের রাগি রাগি গলার স্বর শুনে ডিভান থেকে উঠে দাঁড়ায়। ডোরের লক খুলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে উদয়ের পাশে। বদ লোক একটা, শুধু শুধু রাগ দেখায়। উদয় আবার নাদিয়ার দিকে ফিরে শোয়। এখনো পেট ব্যথা করছে? না। চুপচাপ শুয়ে থাকবে, উঠবে না বেড থেকে। আচ্ছা। উদয় চোখ বন্ধ করে নেয়। সারা রাত ঘুমোতে পারেনি। নাদিয়া 12টার পরপর ঘুমিয়ে গেলেও উদয়ের আর ঘুম আসেনি। শুয়ে থাকতে থাকতে শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল। নাদিয়া উঠে যাওয়ায় ঘুম ভেঙে গিয়েছে। এখন ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছে। বন্ধ চোখ আবার খুলে তাকায়। নাদিয়া গুটিসুটি মেনে শুয়ে আছে। পাশ ফিরে এসি রিমোটটা নিয়ে এসির তাপমাত্রা বাড়িয়ে দেয়। তারপর চাদর টেনে নাদিয়ার ওপর দিয়ে দেয়। পুরোপুরি দিতে না পেরে বলে, একটু এদিকে চেপে শরীরটা ঠেকে নাও, ঠান্ডা কম লাগবে। নাদিয়া একটু চেপে আসে উদয়ের দিকে। নিজেকে ঢেকে নেয় ভালোভাবে। চোখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। চোখ বন্ধ করে শুয়ে আছে। নাদিয়া দৃষ্টি সরায় না, তাকিয়ে রইল উদয়ের মুখের দিকে। প্রথম দিন থেকে দেখে আসা উদয় আর রাত থেকে দেখে আসা উদয়ের মাঝে আকাশ পাতাল ফারাক। উদয়ের যে ভালো সুন্দর কোমল একটা হৃদয় আছে বুঝতে পারে নাদিয়া। উদয়ের প্রতি ওর ধারণা একটু বদলায়। মানুষটা অতটাও খারাপ না যতটা নাদিয়া ভেবেছে। উদয়ের ঘুম ভাঙে 8টার সময়। চোখ খুলতেই চোখের সামনে ভেসে ওঠে নাদিয়ার মুখ। শুয়ে থাকতে থাকতে নাদিয়াও ঘুমিয়ে পড়েছে আবার। উদয় নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে জানালার দিকে তাকায়। সূর্যের আলো থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু রুমে প্রবেশ করেছে। রুম কিছুটা আলোকিত হয়ে গেছে। নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয়। পাশ থেকে ফোনটা তুলে নেয়। 8:05 বেজে গেছে। মেসেজ দেয় প্রহরের নম্বরে। তারপর শোয়া থেকে উঠে বসে। 2 মিনিট অতিবাহিত হওয়ার আগেই রুমে প্রবেশ ঘটে প্রহরের। বেডের দিকে তাকাতেই দেখে বড় ভাই পা ঝুলিয়ে বসে আছে। চোখ মুখ ফোলা ফোলা। বেশি ঘুমিয়েছে নাকি কম ঘুমিয়েছে বুঝতে পারল না। বেডের দিকে ভালোভাবে খেয়াল করলে দেখে নাদিয়া আজ উঠেনি এখনো। শরীর খারাপ নাকি? অন্যদিন তো ভোরেই উঠে যায়। ভাবি। উদয় ঠোঁটের সামনে আঙ্গুল চাপে, যার অর্থ চুপ। প্রহর চুপ হয়ে যায়। উদয় হাতের ইশারায় ভাইকে কাছে ডাকে। প্রহর এগিয়ে যেতে স্টিকার ভাইয়ের কাঁধে ভর করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। প্রহর আস্তে আস্তে ফিসফিস করে বলে, ভাবির কি হয়েছে? ও একটু অসুস্থ। সিরিয়াস কিছু? হুম। ডক্টরের কাছে নিতে হবে তাহলে।
হুম। তাহলে আজ অফিসে গেলাম না, ভাবিকে নিয়ে হসপিটালে যাই। আজ না, কয়েকদিন পর। কয়েকদিন পরে কেন? বেশি প্রশ্ন করিস তুই। প্রহর চুপ হয়ে যায়। উদয়কে ওয়াশরুমে রেখে বাইরে এসে দাঁড়িয়ে থাকে। নাদিয়া ঘুম থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে উদয়কে দেখতে পায় না। হুইল চেয়ারটা বেডের পাশেই রয়েছে। গেল কোথায় তাহলে? অফিসে চলে গেছে নাকি? পাশে তাকিয়ে দেখে উদয়ের ফোনটা বেডেই রয়েছে। ওয়াশরুমের দিকে তাকায়। ভেতর থেকে পানির শব্দ আসছে। উদয় হয়তো গোসল করছে, কিন্তু একা একা কিভাবে গেল ওয়াশরুমে? তারপর স্মরণ হয় প্রহরের কথা। বেড থেকে নামার জন্য উদ্যত হয়। পেট চিনচিন করে ব্যথা করছে আবার। পেন কিলারের প্রভাব বোধ হয় শেষ হয়ে গেছে। বেড থেকে নেমে বেড গুছিয়ে রাখে। বেলা করে ঘুমানোর কারণে মাথা ভারভার হয়ে গেছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চোখ মুখ ফুলে উঠেছে ঘুমের কারণে। একটু পরেই ভেতর থেকে বেরিয়ে আসে দুই ভাই। নাদিয়া ওদের দুজনের দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। প্রহর উদয়ের সব কিছু করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একটু পরেই আবার ফিরে আসে খাবারের ট্রে হাতে নিয়ে। টি টেবিলের উপর রেখে পানি এনে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যেতে হবে। লেট হয়ে গেল আজ। নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উদয় খেয়াল করে নাদিয়ার সামনের দিকে একটু ঝুঁকে হাঁটছে। ব্যথা বেড়েছে আবার। হাত মুখ ধুয়ে এগিয়ে আসে উদয়ের দিকে। খাবারের প্লেট হাতে নিয়ে বসে উদয়ের সামনে। কয়েক লোকমা চুপচাপ খায়। তারপর বলে, তুমিও খাও। নাদিয়া প্লেটের দিকে তাকিয়ে থেকেই বলে, আপনার খাওয়া শেষ হোক। আমাকে খাওয়াতে খাওয়াতেই খাও। দুজনে খাও, একসাথে হয়ে যাবে, সময় বেঁচে যাবে। মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। খাও। পরে খাচ্ছি, আপনি খেয়ে নিন। বলেই খাবার ধরে উদয়ের মুখের সামনে। পরে কেন খেতে হবে? এখন খেলে কি সমস্যা? খেতে বলছি, খাও। বলে নাদিয়ার হাত ধরে নাদিয়ার মুখের সামনে ঘুরিয়ে দেয়। হ্যাঁ করো। নাদিয়া হাঁ করে খাবার নিজের মুখে নেয়। তারপর উদয়কেও খাওয়ায়, নিজেও খায়। খাওয়া শেষ হলে উদয় মেডিসিন খায়, নাদিয়াকেও একটা পেন কিলার দেয়। নাদিয়া খাবারের প্লেট বাটি গুছিয়ে হাতে তুলে নিতেই ধমক দিয়ে ওঠে উদয়। এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? নাদিয়া আস্তে আস্তে মিনমিন করে বলে, নিচে রাখতে? তোমাকে নিতে বলেছে? না। তাহলে নিচ্ছে কেন? নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। কবেই বা নিতে বলে? নাদিয়া তো প্রত্যেকবার নিজের ইচ্ছাতেই রেখে আসে। মুখের দিকে তাকিয়ে কে দেখছ? রাখো ওগুলো। নাদিয়া চোখ দেয় টেবিলের উপর। শুয়ে থাকো এখন। নাদিয়া অদ্ভুতভাবে তাকায়। একটু আগেই না শোয়া থেকে উঠল, এখন আবার শুয়ে থাকবে? আবার দাঁড়িয়ে থাকে? একটু আগেই না শোয়া থেকে উঠলাম। তো কি হয়েছে? এত শুয়ে থাকা যায় নাকি? শুয়ে থাকতে না পারলে বসে থাকো। সুস্থ না হওয়া পর্যন্ত এই রুমের বাইরে যাবে না, কোনো কাজও করবে না। মহা জ্বালা তো। নিজে অসুস্থ, রুম থেকে বের হয় না, তাই বলে কি ওকেও এখন রুমবন্দি করে রাখবে? ওর তো কোনো সমস্যা হচ্ছে না। আগে প্রচণ্ড ব্যথা নিয়ে বাড়ির সব কাজ করতো একা হাতে। এখন তো ব্যথা নেই, কাজ করতেও কোনো সমস্যা হবে না। আর সেখানে কিনা ওকে রুম থেকেও বের হতে দেবে না। তাও দাঁড়িয়ে থাকে। আমার তো আর কোনো সমস্যা হচ্ছে না, ব্যথাও নেই এখন। ব্যথা আছে কিনা সেটা খুব ভালো করে জানি আমি, তোমাকে ভাবতে হবে না। বেডে উঠে বসে নাদিয়া উল্টো ঘুরে জানালার দিকে তাকিয়ে থাকে। ওর পেটে ব্যথা আর ওকেই ভাবতে নিষেধ করছে। আজব মানুষ। এক সপ্তাহ পেরিয়ে যায়। নাদিয়াকে ডক্টর দেখাবে আর উদয়ের পুরো বডি এক্স-রে করানোর জন্য হসপিটালে আসে উদয়, নাদিয়া আর প্রহর। নাদিয়াকে আগে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর উদয়ের এক্স-রে করানো হয়। রিপোর্ট বের হওয়ার জন্য অপেক্ষা করে 3 জন। উদয়ের পাশে নাদিয়া বসে আছে আর প্রহর হাঁটাহাঁটি করছে। বরাবরের মতো উদয়ের চোখ মুখ গম্ভীর হয়ে আছে। পাশেই চুপচাপ বসে আছে নাদিয়া। হঠাৎ নিজের সামনে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় উদয়। সামনে দাঁড়ানো দুজনকে দেখে উদয়ের চোখ মুখ শক্ত হয়ে আসে। রেগে চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে আবার। নাদিয়া দুজনকে চিনতে না পেরে তাকিয়ে থাকে। কারা এরা? উদয়ের কোনো আত্মীয়? আগে কখনো দেখেনি নাদিয়া। উদয়ের অনেক আত্মীয়, জানেও না উদয় বিয়ে করেছে। নাদিয়া দুজনের দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায়। উদয়ের রাগী চোখ মুখ দেখে বুঝতে পারে না এত রেগে গেল কেন দুজনকে দেখে। ভাই ভাবির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে প্রহর। মুখ দেখতেই ওরও চোখ মুখ শক্ত হয়ে যায়। রাগী স্বরেই প্রহর বলে, এখানে কি করছেন আপনারা? সামনে থেকে সরুন। দুজনেই প্রহরের দিকে তাকায়। কেমন আছো প্রহর? যারা, আপনারা দুজন এখান থেকে গেলেই খুশি হব। নাদিয়া বুঝতে পারে এই সেই যারা, যার জন্য উদয়ের আজ এই অবস্থা।
নাদিয়া জারার মুখের দিকে ভালোভাবে তাকায়। ফর্সা, লম্বা, ছিমছাম ঘরনের মেয়ে, পরনে ফিটিং প্যান্ট আর টি শার্ট। বডির প্রত্যেকটা ভাঁজ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ফিগার স্পষ্ট হয়ে উঠেছে ফিটিং টি শার্টের উপর দিয়ে। চুলগুলো ঘাড়ের একটু নিচ পর্যন্ত ব্রাউন কালার করা, মেকআপ দিয়ে ঠাসা মুখ, ভারী মেকআপের সাথে গাঢ় লাল লিপস্টিক দেওয়া, আগাগোড়া পুরোটাতেই আধুনিকের ছোঁয়া। তবে নাদিয়ার কাছে জারাকে দেখতে ভালো লাগলো না, কেমন দৃষ্টিকটু আর বিশ্রী দেখতে লাগলো। নাদিয়া জারার দিক থেকে চোখ সরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকায়। এটা বোধহয় জারার হাজব্যান্ড, দেখতেই কেমন লুচু লুচু টাইপের। কিভাবে যেন তাকিয়ে আছে নাদিয়ার দিকে। দেখতেও অতটা হ্যান্ডসাম না, উদয়ের ধারে কাছেও নেই এই ছেলে। উদয়ের মাঝে একটাই কমতি, সেটা হলো উদয় ঠিকভাবে হাঁটতে চলতে পারে না, এইটুকুই। নাদিয়া দৃষ্টি সরিয়ে নিয়ে আবার উদয়ের দিকে তাকায়। উদয় এখনো নিচের দিকে তাকিয়ে আছে। প্রহর নিচের দিকে তাকিয়ে জারা আর ওর হাজবেন্ডকে বারবার চলে যেতে বলছে, কিন্তু কে শুনে কার কথা। দুজনে ঠাই দাঁড়িয়ে আছে এখনো। জারা প্রহরের দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায়। এখনো বোধহয় হাঁটতে চলতে পারে না। ডান হাতটা আগের মতোই রয়েছে, পাশেই স্টিকটা রয়েছে। শুকিয়ে গেছে আগের থেকে, তবে দেখতে আগের থেকেও হ্যান্ডসাম হয়ে গেছে। হ্যান্ডসাম হয়েছে তাতে কি, সেই তো পঙ্গু অক্ষমই রয়ে গেছে। একে বিয়ে করলে কি জীবনে এতটা উপভোগ করতে পারত? এই পঙ্গু অক্ষম উদয়ের সাথে কি দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারত? নিজের চাহিদা পূরণ হতো? হাজব্যান্ডের সাথে বিভিন্ন নাইট ক্লাবে ঘুরে বেড়ায়, নাচানাচি করে, বিভিন্ন পার্টি ইভেন্ট, আরও কতভাবে লাইফ এনজয় করে। এইসব কি উদয়ের সাথে থাকলে করতে পারত? কখনোই না। উদয়ের সাথে বিয়ে হলে উদয়কে নিয়ে বিভিন্ন হসপিটাল, ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হতো, সেবা যত্ন করতে হতো। লাইফ তো উপভোগ করতেই পারত না। সারা জীবন উদয়ের পেছনে চাকরের মতো খেটে যেতে হতো। কেমন আছো উদয়? উদয় কিছু বলে না, মাথা তুলে তাকায়ও না। এই মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, মুখ দেখারও ইচ্ছে নেই উদয়ের। সেদিনও হসপিটালের বেডে উদয় শুয়ে থাকলেও ঘুমিয়েছিল না। যারা কার সাথে ফোনে কি কথা বলেছিল সব শুনেছিল উদয়। তারপর থেকে রাগে ঘৃণায় যারা নামটাও স্মরণ করে না কখনো। সেদিন থেকেই ভুলে গেছে যারা নামের কেউ ছিল ওর জীবনে। এতগুলো দিন পরে এই নোংরা মেয়ে কেন এসেছে ওর সামনে? ইচ্ছে করছে লাত্তি দিয়ে সামনে থেকে সরিয়ে দিতে। কথা বলছো না কেন উদয়? তাকাও আমার দিকে। আপনারা যান তো এখান থেকে। বিরক্তি প্রকাশ করে কথাগুলো বলে প্রহর। আমি উদয়ের সাথে কথা বলছি। কিন্তু ব্রো তো আপনার সাথে কথা বলতে চাইছে না। প্রহর, এ তো যেতে বলো আমার সামনে থেকে। হাঁটতে পারে না, কিন্তু তেজ কমেনি এখনো। জ্বলছে বুঝি আমাকে না পেয়ে? জারার এমন কথা শুনে ফুসফুস করতে শুরু করে উদয়। কিছু বলবে তার আগেই প্রহর বলে, নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবেন আপনি, যে আপনাকে না পেয়ে জ্বলবে, আফসোস হবে? দেখতে তো বান্দরনির মতো লাগছে। মুখ সামলে কথা বলো প্রহর। আমি মুখ সামলেই কথা বলছি। আপনি বললেন না আপনাকে না পেয়ে আমার ব্রোয়ের জ্বলছে নাকি? ব্রোয়ের পাশে থাকা মেয়েটির দিকে তাকান তো একবার। জারা নাদিয়ার দিকে তাকায়। বোরকা হিজাব পরিহিত একটা মেয়ে, মুখে নিকাব বা মাস্ক নেই, দেখতে বেশ সুন্দরী আর কিউট। উনি আমার ভাবি, মিসেস উদয় চৌধুরী, মানে আমার ব্রো উদয় চৌধুরীর ওয়াইফ। দেখতে অনেক সুন্দর আর কিউট, তাই না? আপনার থেকেও বেশি কিউট। ভালোভাবে তাকিয়ে দেখুন। কি ভাই, আপনার বউয়ের থেকেও আমার ব্রোয়ের বউ বেশি সুন্দরী আর কিউট না? উদয়ের কথার তালে তালে মাথা নাড়ায় লোকটা। জারার রাগীর চোখ মুখ দেখেই শুকনো হেসে বলে, কিন্তু আমার ভাবির থেকে আমার বেবি বেশি হট। তো যান না, আপনার বেবির হটে জ্বলে পুড়ে ছাই হয়ে যান। আপনার বেবি তো আবার বেশি হট, পারলে আরও কয়েকজনকে নিয়ে জ্বলুন। এখন সরুন তো আমার সামনে থেকে। শুধু শুধু বিরক্ত করছেন কেন? জারা নাদিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি কি দিকে উদয়কে বিয়ে করলে? নাদিয়া জারার দিকে তাকায়। একে বিয়ে করে শুধু শুধু নিজের জীবনটা কেন নষ্ট করেছো? আমার জীবন নিয়ে আপনাকে চিন্তা করে চুল পাকতে হবে না। আমার জীবন নষ্ট হয়েছে নাকি আগের থেকে ভালো হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। ওর সাথে থাকলে তুমি জীবনও সুখী হবে না। ওনার সাথে থাকার পর থেকে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সুখী দিন কাটিয়েছি। উদয় জীবনও তোমাকে শারীরিক সুখ দিতে পারবে না। নাদিয়া অবাক হয়ে তাকায়। এটা কেমন কথা? উদয় প্রহর দুজনেই রেগে তাকায় জারার দিকে। ওদের রেগে তাকাতে দেখে জারা মনে মনে পৈশাচিক আনন্দ পায়। ওকে এতক্ষণ ধরে অপমান করা। উদয়কে দেখে এসেছিল কাটা ঘায়ে নুনের ছিটা দিতে, কিন্তু উল্টো নিজেই অপমানিত হচ্ছিল এতক্ষণ ধরে। লাস্টবার যখন উদয়ের সাথে দেখা হয়েছিল, কথা বলতে গেলে সকলের সামনে ওকে
ইগনোর করে চলে গিয়েছিল। কতগুলো মানুষের সামনে অপমানিত হয়েছিল সেদিনেরই প্রতিশোধ নিতে এসেছে আজ। যারা আপনারা দুজনে চলে যান এখান থেকে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে প্রহর। নির্লজ্জ যারা বলে, কেন? এটা কি তোমার বাবার বাড়ি নাকি যে তোমার কথা শুনে আমাদের চলে যেতে হবে? প্রহর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। এটা হসপিটাল না হলে খবর ছিল এই দুজনের। হসপিটাল বলে কোনো সিন ক্রিয়েট করছে না। যারা আবারও নাদিয়ার দিকে তাকায়। তুমি শুধু শুধু নিজের জীবনটা কেন নষ্ট করছো এই পঙ্গু ছেলেটাকে বিয়ে করে? সামনে তো তোমার একটা ব্রাইট ফিউচার ছিল। একে বিয়ে করে কেন নিজের ফিউচারটা অন্ধকারে নিলে? নাদিয়া যারার দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায়। রাগে উদয়ের ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। উদয়ের রাগ সম্পর্কে অবগত নাদিয়া। সেই বিয়ের দ্বিতীয় দিন থেকে দেখে এসেছে রাগী উদয়কে। বাবা মা পর্যন্ত রাগের শিকার হয়েছে। সেখানে ইমিয়ের এত কথা শোনার পরেও কিভাবে রাগ কন্ট্রোল করে বসে আছে। নাদিয়া বসা থেকে উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, নিজের জীবন নষ্ট করলেও অন্যের জীবন নষ্ট করিনি আমি। নিজের রাইট ফিউচার অন্ধকারে নিলেও নিজের রাইট ফিউচারের জন্য অন্যের রাইট ফিউচার অন্ধকারে ঠেলে দেয়নি। আমি এক পঙ্গু ছেলেকে বিয়ে করলেও আমার জন্য কোনো ছেলে স্ট্রোক করে পঙ্গু হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে থাকেনি। নাদিয়ার কথা শুনে যারার চোখ মুখ ফোঁতা হয়ে যায়। প্রহর মনে মনে খুশি হয়। উদয় চোখ তুলে নাদিয়ার দিকে তাকায়। ভালো কথা বললাম, তোমার ভালো লাগছে না? আমার ভালো আপনাকে ভাবতে হবে না। আমার ভালো ভাবার জন্য আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আমার পুরো শ্বশুর বাড়ি আছে আমার ভালো ভাবার জন্য। আপনি না ভাবলে বড় আপনি বেশি খুশি হব। এখন হাঁটুন এখান থেকে। নাদিয়ার খোঁচা মারা কথা শুনে যারার রাগ বেড়ে যায়। এসেছিল কি করতে আর হচ্ছে কি? অপমান করতে এসে নিজেই অপমানিত হচ্ছে। যারা উদয়ের দিকে তাকায়। আমি জানি তুমি আমার ওপর রেগে আছো। আমি তোমাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করেছি তাই। কিন্তু কি বলতো, তোমাকে বিয়ে করে সারা জীবন এভাবে তোমাকে নিয়ে হসপিটালে ডক্টরের কাছে দৌড়াতে পারতাম না আমি। যেখানে তোমার উচিত আমার খেয়াল রাখা, আমার যত্ন করা, আমাকে নিয়ে হসপিটালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করা, সেখানে এইসব আমার করতে হতো তোমার জন্য, যা আমি কোনোদিন করতে পারবো না। তোমাকে বিয়ে করলে কোনোদিন শারীরিক মানসিক সুখ শান্তি পেতাম না। একটু থামে সারা। উদয় রাগে ফুসফুস করছে। উদয়কে আরো রাগানোর জন্য আবার বলে, এই যে দেখো না, যেখানে তোমার উচিত তোমার বউকে ডক্টরের কাছে আনা, সেখানে তোমার বউ তোমাকে নিয়ে এসেছে। আর আমাকে দেখো, আমাকে ডক্টর দেখানোর জন্য নিজের সব কাজ ফেলে আমার সাথে হসপিটালে এসেছে ইমন। জানো কেন ডক্টরের কাছে এসেছি আমরা? আমি প্রেগনেন্ট, মা হব আমি। তোমাকে বিয়ে করলে কোনোদিন মা হতে পারতাম কি না কে জানে। হয়তোবা সারা জীবন ভার্জিনই থাকতে হতো, মা হওয়া তো দূরের কথা। খোঁচা দিয়ে বলে শেষের কথাগুলো। তার মধ্যে আবার উদয়ের পুরুষত্ব নিয়ে কথা বলেছে। ভয়ঙ্কর রকমের রেগে যায় উদয়। বিয়ে করেছো কতদিন হয়েছে? এখন অবধি একবারও? প্রহর ধমক দিয়ে বলে, এই মেয়ে, এখান থেকে যেতে বলছি না, কথা কানে যায় না? স্পেশালভাবে শোনাতে হবে নাকি? তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে তো বলছি না কিছু। তা বউকে এতদিনে একটা চুমু খেতে পেরেছো নাকি সেটার মুহূর্ত হয়নি? চুমু খেতে হলেও তো বউয়ের কাছে যেতে হবে, সেই মুহূর্ত নেই তোমার। চুমু খেতে হলে বউকে তোমার কাছেই আসতে হবে। এত সময় পর এবার মুখ খুলে উদয় দাঁতে দাঁত চেপে বলে, আমার মরদ আছে কি নেই সেটা জানতে হলে এক রাত আমার বাড়িতে গিয়ে আমার সাথে কাটিয়ে আসবেন, তাহলে জানতে পারবেন আমার মরদ কতটুকু। আর আপনার মতো পচা নষ্ট নর্দমাকে ছোঁয়া তো দূরের কথা, তাকাতেও রুচিতে বাঁধে আমার। এই লোকটা কীভাবে যতগুলো দিন ধরে আপনার মতো নষ্ট পচা দুর্গন্ধযুক্ত নর্দমার সাথে থাকিয়ে রাত কাটায়? উদয়, ওই নষ্ট মুখে আমার নাম নিয়ে আমার নামটা অপবিত্র করবেন না দয়া করে। এই লোক, আপনার নষ্ট ডাস্টবিনটাকে এখান থেকে নিয়ে যান তো। তোমার সামনে উদয় আমাকে এসব বলছে, তুমি কিছু বলছো না কেন ইমন? তোর এত বড় সাহস, তুই আমার বেবি কে এইসব বলিস? ইমন রেগে তেড়ে আসে উদয়ের দিকে। উদয় নিজের বাম পাটা তুলে ইমনের মেন সুইচে কিক মারে। সাথে সাথে ইমন চিৎকার করে নিচে বসে পড়ে। গ্যাসে বোধ হয় গোলে। ইমনের অবস্থা দেখে এবার তেড়ে আসে যারা। উদয়ের কলার চেপে ধরবে তার আগেই নিজের ডান হাত তুলে সজোরে চর বসে যারার গালে। এক চর খেয়েই যারা গিয়ে পড়ে ইমনের উপরে।
রাগে সাপের মতো ফুসফুস করছে উদয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কি করে ফেলেছে নিজেও জানে না। প্রহর হা করে ভাইয়ের ডান হাতের দিকে তাকিয়ে আছে। যে হাত তুলতেই হিমশিম খেতে হয় সে হাত দিয়ে এত জোরে চড় মারল। এ তো মিরাক্কেল ঘটে গেল। নাদিয়া তাকিয়ে আছে জারা আর ইমনের দিকে। জারার ঠোঁটের কোণ ফিটে রক্ত বেরিয়ে এসেছে। আহারে, কত জোরে চড় মেরেছে। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়। উদয়ের অবস্থা এমন যে এখন যদি উঠতে পারতো তাহলে দুজনের কি অবস্থা করতো নিজেও জানে না। হাঁটতে চলতে পারি না, তাতে তোদের দুজনের এই অবস্থা। যদি হাঁটতে চলতে পারতাম তাহলে তোদের দুজনের কি অবস্থা হতো কল্পনা করতে পারবি না। ইতিমধ্যেই আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ইমনের চিৎকার শুনে নার্স, ডক্টর, ওয়ার্ড বয়রাও চলে এসেছে। তারা ভেবেছে হয়তো কোনো সিরিয়াস রোগী এসেছে। এক চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেছে ইমন। ওর উপরেই এখনো পড়ে আছে যারা। আশেপাশে সকলের দিকে তাকায় যারা। সোজা হয়ে বসে ন্যাকা কান্না কেঁদে বলে, আপনারা দেখলেন তো এই লোকটা আমার হাজব্যান্ডকে কিভাবে মারলো। আমি একজন প্রেগনেন্ট মেয়ে, আমি প্রতিবাদ করতে গিয়েছি বলে আমাকেও চড় মেরে ফেলে দিল। বলেই কান্না করতে শুরু করে। জারার কথা শুনে অনেকেই তেড়ে আসে উদয়ের দিকে। নাদিয়া উদয়ের সামনে দাঁড়ায় ঢাল হয়ে, হাত উঁচু করে বলে, দাঁড়ান আপনারা, একজনের কথা শুনে তো সব হবে না, আমাদের কথাও শুনতে হবে। কেন তুলছেন সেটাও তো জানতে হবে নিশ্চয়ই। হসপিটালের ডক্টর, নার্স, ওয়ার্ড বয় সহ আয়ারাও অনেকেই উদয় প্রহরকে খুব ভালো করেই চেনেন। একজন মধ্যবয়স্ক ডক্টর উদয়কে সেভাবে চেনে না, কয়েকবার শুধু দেখেছে হসপিটালে। সে বলে, একজন ডক্টর ভিড় টেনে গিয়ে আসে উদয়ের কাছে। উদয় নাদিয়ার সামনে দাঁড়িয়ে বলে। উদয় কিছু বলে না। পাশ থেকে প্রহর বলে, প্রথমে আমরা কিছুই বলিনি, করিও নি। এরা এসে আমাদের সাথে ঝামেলা করছিল, বারবার চলে যেতে বললেও যায়নি, উল্টো ব্রোকে আজে বাজে কথা বলছিল। আর ওই দুজনে তো ব্রোকে মারার জন্য আগে আগেই তেড়ে আসছিল, তাই ব্রো মেরেছে। যারা চেঁচিয়ে উঠে বলে, সব মিথ্যা কথা, ওরাই আমাদের ডেকে এনে অপমান করছে, আবার মেরেছেও। পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসে, যে কিনা প্রথম দিকে ওদের সব কথা শুনেছে। ছেলেটা তার বৃদ্ধ বাবাকে ডক্টরের কাছে নিয়ে এসেছিল। নাদিয়ার থেকে দুটো চেয়ার পরেই বসেছিল ছেলেটা, তাই ওদের সব কথাই শুনেছে স্পষ্টভাবে। ছেলেটা ভিড়ের মাঝে দাঁড়িয়ে সব বলে দেয় যারা প্রথম থেকে ওদের তিনজনকে কি কি বলেছে। সব শেষে বলে, এদের মতো মেয়েদের কারণেই ওনার মতো ভদ্র স্বভাবের ছেলেরা বিপদে পড়ে। ভালো মেয়েদের বদনাম হয় এদের মতো মেয়েদের কারণে। নিজে যেতে এসে ওনাদের অপমান করেছিল, এখন আবার বড় গলায় করে বলছে ডেকে এনে অপমান করে মেরেছে। ফালতু মহিলা, এদের নামে তো হ্যারাসমেন্টের কেস দেওয়া উচিত। সবাই যেভাবে এসেছিল যারা আর ইমনের হয়ে প্রতিবাদ করার জন্য সেভাবেই ছিচি করে ফিরে যায়। আবার প্রহর ছেলেটাকে জড়িয়ে ধরে বলে, আপনাকে কি বলেছে ধন্যবাদ দেবো ভাই বুঝতে পারছি না। আপনি না থাকলে আজ বড় কোনো বিপদে পড়তে হতো। ধন্যবাদ দিতে হবে না ভাইয়া, এদের মতো মেয়েদের কারণে আমার আপনাদের মতো মানুষদের বারবার বিপদে পড়তে হয়। আমিও এরকম সিচুয়েশনে পড়ছিলাম, তাই আমি জানি এরকম কিছু হলে কেমন বিপদে পড়তে হয়। এইসব মহিলার থেকে এরপর থেকে সাবধানে থাকবেন। উদয় নিজেও ছেলেটাকে ধন্যবাদ জানায়। ছেলেটা চলে যায়। প্রহর ভাইয়ের কাছে এগিয়ে এসে ডান হাত তুলে দেখতে শুরু করে। নিচে তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে ইমন। কেউ ধরেও নি ওদের আর। যারা উদয়ের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য যদি আমার বেবির কিছু হয় তাহলে তোমাকে জেলের ভাত খাওয়াবো আমি। উদয় গা ছাড়া ভাব নিয়ে বলে, হলে কি এসছেটা তো বোধ হয় অ্যাবর্শন করতেই। বিয়ের আগে তো 3-4বার অ্যাবর্শন করেছিলেন, তো ওদেরকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। উদয়ের মুখ থেকে এমন কথা শুনে যারার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। উদয় জানতে পারলো কিভাবে এই কথা। উদয় মুচকি হেসে বলে, ভাবছিস তো কিভাবে জানলাম আমি? আমার সাথে রিলেশন থাকার পরও আর এক ছেলের সাথে রাত কাটিয়েছিস, আবার কয়েকবার অ্যাবর্শনও করেছিস, সবই জানা আছে আমার। এখন চোখের সামনে থেকে দূর হ, তোদের দেখলেও বমি আসছে আমার। প্রহর, দুটোকে বাইরে ফেলে দিয়ে আসার ব্যবস্থা কর, তোর গন্ধে আমার গা গোলাচ্ছে। প্রথমের কথাগুলো আস্তে আস্তে বললেও পরের কথাগুলো জোরে জোরে বলে। প্রহর ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসে ইমনের জ্ঞান ফেরানোর জন্য আর চিকিৎসা করানোর জন্য। মানুষ যেমনই হোক তার চিকিৎসা করাতে হবে। স্ট্রেচারে তুলে ইমনকে নিয়ে চলে যায়। বেচারা নিচের দুটো ঠিক আছে কিনা কে জানে, এমন লাথি মেরেছে যে অজ্ঞান হয়ে গেছে। প্রহর আবার এসে ভাইয়ের পাশে বসে, ডান হাতটা ধরে উল্টো পাল্টে দেখে বলে, ব্রো, তুমি এই হাতে কিভাবে এত জোরে চড় মারলে? উদয়ের খেয়ালই নেই ও যে ডান হাত দিয়ে যারাকে চড় মেরেছে। নিজেও ডান হাতের দিকে অবাক হয়ে তাকায়।
নাদিয়া ও প্রহরের কথা শুনে উদয়ের ডান হাতের দিকে তাকায়। উদয়ের ডান হাত এদিক সেদিক নড়াচড়া করার চেষ্টা করে, সফলও হয়। আগের থেকে বেশ মুভমেন্ট করছে হাতটা, আঙ্গুলগুলোও নড়ছে একটু একটু। অবাক হয়ে একবার প্রহর তো আরেকবার নাদিয়ার মুখের দিকে তাকায় উদয়। প্রহরের চোখ দুটো খুশিতে জ্বলজ্বল করে ওঠে। ব্রো, তোমার হাতের আঙ্গুল নড়ছে। তাই তো দেখছে, ওই ফালতু নষ্ট মহিলার জন্য এমন হয়ে গেছিল। আজকে আবার ওকে চর মেরে কিছুটা ঠিকঠাক হয়েছে। আরেকটা চর মারলে বোধ হয় পুরোপুরি ঠিক হয়েছে। তো ওকে ধরে নিয়ে আয়, আরেকটা চর মারি। প্রহর এসে ওঠে। সিরিয়াসলি তুমি ওকে ছবে আবার? ওয়াক্থু, জীবনেও না। রাগের মধ্যে তখন মেরেছি বলে এখন আমার ছবো নাকি? কথাটা তো এমনি এমনি বলেছে। সারা জীবন হাত এমন হয়ে থাকলেও ওই নর্দমার হাত ছোঁয়াবো না। পরের কথাগুলো গম্ভীর গলায় বলে, তারপর নাদিয়ার দিকে তাকিয়ে নাদিয়ার হাত ধরে বলে, আমি বাড়ি যাব। রিপোর্ট তো এখনো আসেনি, আর এখনই বাড়ি যাবে কেন? তুই নিয়ে রিপোর্ট, মাথা গরম হয়ে আছে আমার। তোমার হাতের আঙ্গুলগুলো মুভ করছে, চলো আরেকবার ডক্টর দেখিয়ে আসি। দরকার নেই, আমি বাড়ি ফিরবো, এটাই ফাইনাল। চাবিটা কারের? তোমাদের বাড়ি নিয়ে যাবে কে? ড্রাইভার তো আসেনি। আমি ড্রাইভ করতে পারবো। পাগল হয়েছো? আমি রেখে আসছি, চলো। প্রয়োজন নেই, আমি পারবো। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হলে হবে। এখন তুমি একা না, ভাবি আছে তোমার সাথে। আছে তো কি হয়েছে? নিজেও মরবে, সাথে ওনাকেও কি মারবে নাকি? আমি রেখে আসছি তোমাদের, চলো। কোনো প্রয়োজন নেই। আমি মরলে না দিয়ে বেঁচে থেকে কি করবে? আমি মরলে ওরও মরে যাওয়া উচিত। কি সব কথা বলছো উল্টাপাল্টা? বলো তো, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? মাথা খারাপ হতে যাবে কেন? একদম ঠিক আছে আমার মাথা। আমি ছাড়া কেউ আছে নাকি ওর? আমি ছাড়া কেউ আছে তোমার? আমি ছাড়া যাওয়ার জায়গা আছে তোমার? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। উদয় ছাড়া নাদিয়ার কেউ নেই এই দুনিয়ায়। দেখলি তো, আমি ছাড়া ওর কেউ নেই। আমি মরলেও বেঁচে থেকে কি করবে? মরলে আমার সাথে মরবে, বাঁচলে আমার সাথেই বাঁচবে। এখন চাবিতে। অ্যাক্সিডেন্ট হলেই যে মরবে কে বলেছে তোমাকে? তোমার মতোও তো হয়ে যেতে পারে। জেদ না করে চলো, আমি রেখে আসছি। আগামীকাল না হয় আসবো আবার। উদয় আর কিছু বলে না। প্রহর ভুল কিছু বলেনি। কারে উঠে বসে উদয় আর নাদিয়া। ড্রাইভিং সিটে বসে প্রহর। রাগে এখনো গজগজ করছে উদয়ের শরীর। মেজাজটাই খারাপ করে দিল। নাদিয়ার দিকে রেগে তাকায় উদয়। নাদিয়া শুকনো ঢোক গিলে। ওর দিকে এভাবে রেগে তাকাচ্ছে কেন? কি ভুল করলো আবার? উদয় বাম হাত দিয়ে নাদিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। দাদি দাঁত চেপে বলে, 10 হাত দূরত্ব রেখে বসতে হবে? করোনা মহামারী চলছে, ডিস্টেন্স বজায় রাখছ? প্রহর ভাইয়ের কথা শুনে পেছনের দিকে তাকায়। নাদিয়ার মুখটা ছোট হয়ে গেছে। বেচারির সাথে শুধু শুধু রাগ দেখাচ্ছে। নিজেই দূরত্ব বজায় রাখতে বলে, এখন নিজেই আবার রাগ দেখাচ্ছে। অদ্ভুত মানুষ। প্রহরের কাঁধে ভর করে বাড়ির ভেতর প্রবেশ করে উদয়। পেছন পেছন আসে নাদিয়া। ড্রয়িং রুমে এসে সোফায় বসে উদয়। সচরাচর বাহির থেকে এসে সোফায় বসে না উদয়। বাহির থেকে আসলেও সোজা নিজের রুমে চলে যায়। পরিবারের সাথে সময় কাটায় না বললেই চলে। অ্যাক্সিডেন্টের পর থেকে কারোর সাথে কথা বলা বা সময় কাটাতে ইচ্ছে করে না। একা একা থাকতেই ভালো লাগে। ছোট ভাই বাদে কারোর সাথেই সেভাবে কথা বলে না। এখন তাও প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলে নাদিয়ার সাথে। প্রায় 1:30 বাজতে চলেছে। ড্রয়িং রুমের সোফায় শুধু উম্মেহানি চৌধুরী আর উষার মা আয়েশা চৌধুরী বসে আছেন। দুজনে মাত্রই জোহরের নামাজ আদায় করে এসেছেন। উদয়ের পাশে প্রহরও বসে। তিনজনকে এত দ্রুত ফিরে আসতে দেখে দুই চা তিনজনের মুখের দিকে তাকায়। উদয়ের আগে আগে চোখ মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু কিছু জিজ্ঞেস করে না একজনেও। জিজ্ঞেস করলে দেখা যাবে আরও বেশি রেগে গেল। এই ছেলের রাগ তো এখন নাকের ডগায় থাকে। নাদিয়া সিঁড়ির দিকে এগিয়ে যায়। উদয় নাদিয়ার যাওয়ার পথে তাকিয়ে থাকে। উপর থেকে গান গাইতে গাইতে দৌড়ে নেমে আসছে রুষা। নাদিয়া মাত্র কয়েকটা সিঁড়ি উঠেছে। দৌড়ে আসার কারণে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুষা। হঠাৎ নাদিয়ার সামনে পড়ায় ধাক্কা লেগে যায় দুজনের। নাদিয়া শক্ত হয়ে দাঁড়ালেও রুষা নিচে পড়ে যায়। হাতে হাঁটুতে ব্যথাও পায় ভালোই। সোফা থেকে দৌড়ে আসে তিনজন। উদয় নিজের জায়গায় বসে থেকে তাকিয়ে থাকে সিঁড়ির দিকে। প্রহর টেনে দাঁড় করায় বোনকে। নাদিয়া দ্রুত সিঁড়ির উপর থেকে নিচে নেমে আসে। রুষার সামনে দাঁড়িয়ে বলে, ব্যথা পাওনি তো? আমি আসলে দেখতে পাইনি, ভুল হয়ে গেছে, সরি। কোনো কথা ছাড়াই সপাটে চর বসিয়ে দেয় নাদিয়ার গালে। আকস্মিক ঘটনায় হতভম্ব সবাই। ছোট ননদের হাতে চর খেয়ে নাদিয়ার চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। রুষা চিৎকার করে বলে, গরিব ছোট লোক, ফকিন্নির বাচ্চা। ফকিরের চোখ কানা তোর? চোখে দেখতে পাস না?
ধাক্কা দিলি কেন আমাকে? ধাক্কা দিয়ে এখন জিজ্ঞেস করছিস ব্যথা পেয়েছি কি না? আয়শা চৌধুরী তেড়ে যায় মেয়ের দিকে, ধমক দিয়ে বলে, এটা কোন ধরনের ব্যবহার রুষা? নাদিয়া তোর বড় ভাইয়ের স্ত্রী, তোর ভাবি হয় ও। ভাবি মাই ফুট, আমি ওকে ভাবি হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। ওর যোগ্যতা আছে আমার ভাবি হওয়ার, এই চৌধুরী বাড়ির বউ হওয়ার? অশিক্ষিত ফকিন্নি, গাইয়া ভূত একটা। কত বড় সাহস, আমাকে এই রুষা চৌধুরীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওর কোনো যোগ্যতা আছে আমাকে টাচ করার? একটু আগেই শাওয়ার জেল দিয়ে ঘষে ঘষে শাওয়ার নিয়েছি, দিল নিজের নোংরা বডি দিয়ে ধাক্কা মেরে। এখন আবার আমাকে শাওয়ার নিতে হবে? ডিসকাস্টিং। মারবো টেনে এক ছল। ঠিকভাবে কথা বলো, সরি বলো নাদিয়াকে। ওহ মম, তোমার এই ফালতু বকবক বন্ধ করবে প্লিজ? অসহ্য লাগে তোমার এইসব কথা। ওর মতো ফকিনে অশিক্ষিত গাইয়া ফুদকে সরি বলবো আমি? জীবনেও না। উল্টো ও আমার পা ধরে মাপ চাইবে। রুষা, চিৎকার করবে না মম, ভুল কিছু বলেছি আমি? ওর মতো মেয়েরা আমাদের পায়ের নিচেই থাকে সব সময়। ওদের জায়গা এখানেই, আমাদের পায়ের নিচে। রুষার কথা শুনে বাক্যহারা সবাই। এই মেয়ে এমন কিছু বলতে পারে কারো যেন বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না করে উপায় নেই, এই মেয়ের দ্বারা সবই সম্ভব। গরিব মানুষকে তো মানুষ হিসেবে মনেই করে না, তা বাড়ির সবাই জানে। বাড়ির কেউ বুঝতে পারে না এই মেয়েটা কার মতো হয়েছে। এই বাড়ির সবাই বিনয়ী, নম্র, ভদ্র, অমায়িক পার্সোনালিটির মানুষ, শুধুমাত্র এই রুষা বাদে। নাদিয়ার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আয়শা চৌধুরী মেয়ের মুখের দিকে ফ্যালফেল করে তাকিয়ে রইলেন। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। এই মেয়েটাকে সে সঠিক শিক্ষা দিতে পারেনি, তাই আজ আবারও বাড়ির সকলের সামনে তার মাথা নিচু হয়ে গেল। প্রহর আগে ফুসফুস করছে, তবে কিছু বলতে পারছে না বোনকে। বেশি রেগে গেলে প্রহর কথা বলতে পারে না, কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের। উম্মেহানি চৌধুরী একবার নাদিয়া তো আরেকবার রুষার মুখের দিকে তাকাচ্ছেন। তিনিও রুষার কথা শুনে বাক্যহারা হয়ে গেছেন। সোফা থেকে ভেসে আসে উদয়ের গলার স্বর। শান্ত গলায় রুষার নাম ধরে ডেকে বলে, রুষা, এদিকে আয় তো, দেখি কি হয়েছে। বড় ভাইয়ের ডাক শুনে অভিযোগের বস্তা নিয়ে এগিয়ে যায় রুষা। বড় ভাইয়া ওকে ছোটবেলা থেকে অনেক বেশিই ভালোবাসে। এখন ভাইয়ের কাছে বিচার দেবে নাদিয়ার নামে, ভাইয়াও বকে দেবে নাদিয়াকে। ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় রুষা। এটা নিচু হও দেখে। রুষা ঝুঁকে যায় ভাইয়ের সামনে। উদয় বাম হাতটা তুলে সর্বশক্তি প্রয়োগ করে চর বসায় রুষার গালে। টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। মাথায় বাড়ি খায় পাশে সোফার সাথে। এত জোরে চর আর মাথায় বাড়ি খেয়ে চিৎকার করে ওঠে রুষা। সিঁড়ির কাছ থেকে সবাই আবার দৌড়ে আসে সোফার কাছে। রুষা প্রথমবার চেঁচাতেই মেয়ের দুজন এসে দাঁড়িয়েছে একটু দূরে। রুষা যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে থাকে। গর্জন করে ওঠে হৃদয়। তোর সাহস কিভাবে হলো নাদের গায়ে হাত দেওয়ার? তোর এই হাত আমি ভেঙে দেব, তুই এদিকে আয়। গর্জন করে ওঠে উদয়। ভয়ে পিটপিট করে চোখ খুলে ভাইয়ের দিকে তাকায় রুষা। ভাইয়ের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কুঁকড়ে যায়। এত জোরে চর মেরেছে যে মনে হচ্ছে দাঁত সব নড়ে গেছে। মাথাটা ভো ভো করছে, চোখের সামনেও সব ঝাপসা হয়ে গেছে। গালে হাত দিয়ে কেঁদে ওঠে রুষা। তোর সাহস হলে কিভাবে নাদের গায়ে হাত তোলার, বল আমাকে। কিছু বলতে পারে না রুষা, ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে থাকে। উদয় আগের মতোই গর্জন করে বলে, আমার ওয়াইফকে গরিব ছোট লোক ফকিনে বলার তুই কে? এসব বলার রাইট তোকে কে দিয়েছে? কথা বলছিস না কেন অসভ্যভাবে? বল, কে দিয়েছে তোকে এসব কিছু বলার? রুষা আগের মতোই কাঁদতে থাকে ফ্যাচ ফ্যাচ করে। তোকে তো আজকে আমি বলেই সোফা থেকে নামার জন্য উদ্যত হয়। তাড়াহুড়ো করে নাদিয়া এসে ধরে উদয়কে। কি করছেন? শান্ত হয়ে বসুন। নাদিয়াকে সজোরে ধমক দিয়ে বলে। সর আমার সামনে থেকে। ধমক শুনে ছিটকে দূরে সরে যায় নাদিয়া। হসপিটালের ঘটনার পর থেকে এমনিতেই মাথায় আগুন ধরে আছে উদয়ের। তার উপর বউয়ের প্রতি ছোট বোনের এমন আচরণ দেখে আগ্নেয়গিরির লাভার মতো টকবক করে ফুটছে আগুন মস্তিষ্ক জুড়ে। ছোট বোনের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে রাম ধমক দিয়ে বলে, নাদিয়া তোর ছোট না বড়? রুষা কিছু বলে না। কি বলছো, উত্তর দিচ্ছিস না কেন? আরেক চর দিতে হবে? রুষা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, বড়? তোর থেকে বয়সে বড়, সম্পর্কেও বড়। তাহলে তুই কোন সাহস ওর গায়ে হাত তুললি? ওকে তুই তুই করে বললি? রুষা মাথা নিচু করে নেয়। ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। প্রহর নাদিয়ার থেকে 4 বছরের বড়, তবু ভাবি আপনি বলে সম্বোধন করে। ওষা নাদিয়ার থেকে 3 বছরের বড়, তবু ভাবি বলে ডাকে। আর তুই তো নাদিয়ার থেকে 1 বছরের ছোট। তোর বড় ভাইয়ের স্ত্রী নাদিয়া, তুই কোন সাহস ওর গায়ে হাত তুললি? ওকে তুই
তুই করে কথা বললি, উত্তর দে। রুষা বলে না কিছু। এই শিক্ষা দেওয়া হচ্ছে তোকে? বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় সে শিক্ষা দেওয়া হয়নি তোকে? বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় শেখাতে হবে এখন? আমি সারাদিন রুমে থাকি বলে কি বাইরের কথা আমার কানে চায় না? কয়েকদিন আগে তুই নাতির সাথে চিৎকার করেছিস করিডোরে দাঁড়িয়ে, মাঝে মধ্যে মেয়েদের সাথে চিৎকার চেঁচামেচি করিস, ছোট মা ওষা ওদের সাথেও করিস। বেদ দিয়ে চাপকে পিঠের ছাল তুলে নেওয়া উচিত তোর। ভার্সিটিতে পড়ে ভদ্রতা সভ্যতা শিখতে পারিস না। তুই নাতিকে অশিক্ষিত বলিস? ওর গা নোংরা? আসল অশিক্ষিত তো তুই নিজে। তোর শুধু গা নোংরা না, তোর মনটা নোংরা। চোখ তুলে তাকায় রুষা। উদয় কেমন খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, সাথে সাথেই চোখ মুখ নামিয়ে নেয় আবার। উদয় যেন ওই চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এখন। যদি পারতো তাহলে বোধহয় জানেই মেরে দিত। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না। তোর এত বড় সাহস তুই উদয় চৌধুরী বউয়ের গায়ে হাত তুলিস? আজকের পর থেকে একদিন নাতির সাথে উঁচু করে কথা আর অপমানজনক কথা বললে তোর খবর আছে। গায়ে হাত তোলা তো দূরের কথা, শুধু নাতিয়া না, আজকের পর থেকে বাড়ির কারোর সাথে বাজে বিহেভ করলে তোর খবর আছে। সেরে থেকে নাতিয়া তোকে ধাক্কা দিয়ে ফেলেছে, নাকি তুই তিরিং পিরিং করে লাফাতে লাফাতে নাতিয়াকে ধাক্কা দিলি? আমি তো দেখে তাকিয়েছিলাম, সবই দেখেছি আমি। আজকের পর থেকে সিঁড়ি ওঠানামা করার সময় তিরিং বিরিং লাফালাফি ঝাপাঝাপি ট্যাং ট্যাং করবি তো তোর ঠ্যাং ভেঙে খোড়ো করে দেব। সোজা আস্তে ধীরে উঠবি, নামবি, মনে থাকবে? মাথা নাড়াই রুষা। নাদিয়া যদি গরিব ফকিন্নের ছোট লোক হয় তাহলে তুই গরিব ফকিন্নের ছোট লোক। নাদিয়া তো তোর মতো বাপ ভাইয়ের টাকায় ফুটানে দেখায় না। আজকের পর থেকে তোর বাড়তি হাত খরচ বন্ধ। ফ্রেন্ডের সাথে পার্টি, কফি শপ, রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং মলে ঘোরাঘুরি সব বন্ধ। ড্রাইভারের সাথে ভার্সিটিতে যাবি, ওনার সাথে আবার ফিরে আসবে। আমার কথা নড়চড় হলে তোর ঠ্যাং ভেঙে সারা জীবন ঘরে বসিয়ে রাখবো। তুইও ইনকাম করিস না, নাদিয়াও করে না। দুজনেরই ব্যাংক ব্যালেন্স জিরো। নাদির হাজব্যান্ডের ব্যাংক ব্যালেন্স আছে। নাদির হাজব্যান্ডের টাকা মানে নাদিয়ার টাকা। কিন্তু তোর হাজব্যান্ড কই? আর তোর টাকা কই? তুই নাদিয়াকে গাইয়ে ভূত বলিস? তোকে আমি নাদিয়া গ্রামে বিয়ে দেব। ছোট মা বলেই ছোট মায়ের দিকে তাকাই। বলো। ঘটককে ফোন করে বলো নাদিয়ার গ্রামে কোনো ভালো রিক্সা চালক, ভ্যান চালক সিঙ্গেল আছে কিনা। থাকলে আমার সাথে যোগাযোগ করতে বলবে। ওর বিয়ে দিয়ে দেবো গ্রামের রিক্সা চালক, ভ্যান চালকের সাথে। ভাইয়ের মুখে এমন কথা শুনে শব্দ করে কাঁদতে থাকে রুষা। এমন একটা সিরিয়াস মুহূর্তেও প্রহর আর আয়শা চৌধুরী মুচকি হাসে সকলের অগোচরে। উদয়ের চোখ মুখ আগের মতোই রাগি রাগি হয়ে আছে। মাফ চাই নাদিয়ার কাছে। রুষা আগের মতোই বসে থাকে। চিৎকার করে ওঠে উদয়। মাফ চাইতে বলেছি তোকে। উদয়ের চিৎকারে ভয়ে কেঁপে উঠে উপস্থিত সকলে। রুষা উঠে দাঁড়ায়। নাদিয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, সরি। এভাবে না, ভালোভাবে বল। সরি। ভাবি কে বলবে? ভাবি ডাকতে মুখ ব্যথা করে? নাদিয়া নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, মাপ চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। তোমায় কথা বলতে বলেছি আমি? ও ছোট মানুষ, বুঝতে পারিনি। কোথায় ছোট মানুষ? ওর 21 বছর বয়স, 11 না। তুমি বুঝতে পারলে ও কেন বুঝতে পারবে না? বড় বড় কথা তো ঠিকই বলতে পারে, মা বোনের ওপর তো ঠিকই চিৎকার করতে পারে। রুষার দিকে তাকিয়ে বলে, নাদিয়ার বাধুরে মাপছা। চকিত নয়নে তাকায় রুষা বড় ভাইয়ের দিকে। মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? একটু আগে বললি না নাদিয়া তোর বাধুরে মাপ চাইবে? এখন তুই ওর বাধুরে মাপ চাইবে, তাড়াতাড়ি কর। দুনিয়া উল্টে গেলেও রুষা নাদিয়ার পা ধরে মাফ চাইবে না। সরি ভাবি, ভুল হয়ে গেছে আমার। বলেই হনহন করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তোর অহংকার গরিমার দাপট ভাঙবে না, তাই না? আর একদিন কারোর সাথে বাজে বিহেভ করলে তোর কি অবস্থা করবো তুই ভাবতেও পারবি না। সিঁড়ির দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। রুমে যাও। নাদিয়া রুমের দিকে এগিয়ে যায়। প্রহরের দিকে তাকিয়ে বলে, ধরো আমাকে। কোনো জায়গায় গেলে শান্তি পাওয়া যায় না, সব জায়গায় একটা না একটা ঝামেলা উৎপত্তি থাকে। প্রহর ভাইকে ধরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। উদয় পেছন দিকে ফিরে মা চাচির দিকে তাকিয়ে বলে, ওই তেমাকে খাবার খাইয়ে দিয়েছ, সাথে একটা পেইন কিলারও দিও। আয়শা চৌধুরী বলেন, ওর খাওয়া আজ বন্ধ। একটা বড় শিক্ষা না হলে জীবনেও শুধরাবে না। ওর খাওয়া বন্ধ হলে তোমাদের খাওয়া বন্ধ। বলেই সিঁড়ির উপর পা রাখে। পেছন থেকে আয়শা চৌধুরী আর উম্মেহানি চৌধুরী হাসেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আজকে যা হয়েছে তাতে আগামী 1 বছরে দ্বিতীয়বার আর এই ভুল করার কথা দুঃস্বপ্ন ভাববে না। উদয়কে রুমে রেখে প্রহর চলে যায় নিজের রুমে। উদয় ডিভানের উপর বসে। প্যান্টের বেল্ট, পায়ের মোজা সবকিছু খুলে পাশে রাখে। পকেট থেকে ফোন বের করে রেখে দেয়। অপেক্ষা করতে থাকে
নাদিয়ার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য। একটু পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। হাত মুখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ব্যালকনি থেকে টাওয়াল এনে হাত মুখ মুছে দেয়। উদয় নাদিয়াকে নিজের কাছে ডাকে। নাদিয়া এগিয়ে আসে, বসো এখানে। নিজের পাশে দেখিয়ে বলে। নাদিয়া বসে পাশেই। উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নেয়। গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে। শয়তান মেয়েটা কি জোরেই না মেরেছে। হাত বাড়িয়ে নাদিয়ার ডান গালে হাত ছোঁয়ায়। ব্যথা করছে? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। রুষা তোমার সাথে এমন আচরণ করে, আমাকে আগে বলোনি কেন? নাদিয়া চুপ করে থাকে। নিজে তো প্রতিবাদ করতে পারো নাকি? মনে রেখো, মানুষ সবসময় দুর্বলের উপর আঘাত করে। 1 বার 2 বার 3 বার প্রতিবাদ করলে 4th বার আঘাত করার সাহস করবে না। আর এরপর কেউ কিছু বললে নিজে প্রতিবাদ করবে, না পারলে আমাকে বলবে। কেউ না থাকলেও আমি আছি তোমার জন্য। উদয়ের কথা শেষ হওয়ার আগে নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। নাদিয়া চোখের পানি মোছার আগেই উদয় নিজেই মুছে দেয়। আবার পড়তে শুরু করে। 1 ফোঁটা 2 ফোঁটা এভাবে পড়তে পড়তে গাল ভিজে যায়। উদয় মুছিয়ে দিয়েও কুল পায় না, আবার পড়তে থাকে। নাদিয়ার গোলাপি ঠোঁটজোড়া তিত্তির করে কাঁপছে। উদয় দিশেহারা হয়। কিভাবে নাদিয়ার কান্না বন্ধ করবে বুঝতে পারে না। দিকদিশা না পেয়ে নাদিয়াকে বুকে চেপে ধরে 1 হাতে। এতক্ষণ যেন এটারই অভাব ছিল। উদয়ের শার্ট 2 হাতে শক্ত করে ধরে ফুপিয়ে ওঠে নাদিয়া। হাজারো দুঃখ কষ্ট অপমান মুখ বুজে সহ্য করে আসা নাদিয়ার চোখ থেকে বাঁধ ভাঙা পানি ঝরতে থাকে। যেই নাদিয়া এর থেকেও বড় বড় দুঃখ কষ্ট অপমান পেয়েও কাঁদেনি, সেই নাদিয়া কাঁদে উদয়ের বুকে মুখ গুজে। কেন কাঁদছে আজ? কেন কাঁদছে আজ? কেন আজ এত কান্না আসছে? কেন নিজের কান্না আটকাতে পারছে না আজ? নিজের কন্ট্রোল কেন হারিয়ে ফেলেছে? ওর আপন কেউ হয়েছে এই দুনিয়ার তাই? ওর হয়ে কেউ প্রতিবাদ করেছে তাই? ওর পক্ষ নিয়ে কথা বলেছে তাই? ওর ব্যথা করছে কিনা জিজ্ঞেস করেছে তাই? ওর আঘাতপ্রাপ্ত স্থানে আদরে হাত বুলিয়েছে তাই? ওর চোখের পানি মুছিয়ে দিয়েছে সেজন্য? ওর কান্না দেখে বুকে আগলে নিয়েছি সেজন্য? হবে হয়তো। উদয় নাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না, কেউ কিছু বলে সাহস পাবে না তোমাকে। শান্ত হও। নাদিয়া নিজের কান্না বন্ধ করতে চাইলেও পারে না। শান্ত হতে চেয়েও শান্ত হতে পারছে না। এত বছরে জমিয়ে রাখার কান্নারা আজ ভিড় জমিয়েছে নাদিয়ার চোখে। নাদিয়ার কান্নার শব্দ না হলেও ফোপানোর শব্দ হচ্ছে। একটু পরপর শরীর ঝাঁকি দিচ্ছে। এতগুলো বছর পর নাদিয়ার মনে হচ্ছে সত্যি সত্যি ওর আপন কেউ আছে, যে ওকে পরম যত্নে আগলে রেখেছে। উদয় কান্না বন্ধ করতে আর বলে না, কাঁদতে দেয়। কম তো দুঃখ কষ্ট সহ্য করেনি মেয়েটা, কিন্তু কাঁদিনি কখনো। এই বাড়িতে আসার পর উদয় নিজেই অনেক কষ্ট দিয়েছে, আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে বারংবার। উদয় নিজেও কাঁদতে দেখেনি নাদিয়াকে। সেদিন পেট ব্যথায় একটু কেঁদেছিল, তাছাড়া আর কাঁদতে দেখেনি কখনো। বেশ শক্ত হৃদয়ের মেয়েটা। নাদিয়ার চোখের পানিতে উদয়ের শার্টটা অনেকটা অংশ ভিজে যায়। ভেজা ভেজা অনুভব হচ্ছে। নাদিয়ার কান্নাও কমে এসেছে। আস্তে আস্তে কান্না থেমে যায়। নাদিয়া চুপ করে শান্ত হয়ে ঘাপটি মেরে উদয়ের বুকে মুখ গুজে বসে রইল। এতক্ষণ ধরে তো ঝোঁকের বসে ইমোশন কন্ট্রোল করতে না পেরে কেঁদেছে। এখন উদয়ের মুখের দিকে কিভাবে তাকাবে? উদয় কি ভাবছে ওর বিষয়ে? হায় রে, কি হবে এখন? অনেক কেঁদেছ, উঠে এখন। চোখের জল নাকের জলে দিলে তো শার্টটা ভেজে। নাদিয়া উদয়কে ছেড়ে সোজা হয়ে বসে মাথা নিচু করে। উদয় একবার নিজের বুকের দিকে তাকিয়ে নাদিয়ার দিকে তাকায়। কত সময় ধরে কাঁদল নাদিয়া, খেয়াল নেই উদয়ের। নাদিয়ার চোখ মুখ ফুলে গেছে, নাক গাল চোখের এরিয়া লাল হয়ে গেছে। উদয় আবার নাদিয়ার গাল মুছিয়ে দেয়। যাও, মুখ ধুয়ে এসো। নাদিয়া ডিভান থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। আবার উদয় গায়ের শার্ট খুলে নেয়, স্টিকটা হাতে নিয়ে পা ঝুলিয়ে বসে। মেজাজ যতটা গরম হয়েছিল এখন ততটাই ঠান্ডা হয়েছে। অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছে। মনের মধ্যে কেমন শান্তি শান্তি লাগছে। দুপুরের খাবার খেয়ে নেয় নাদিয়া আর উদয়। যদিও দুপুরের জায়গায় বিকেল হতে চলেছিল। খাওয়া শেষে বিশ্রাম নেওয়ার জন্য লম্বা হয়ে শুয়ে পড়ে উদয়। নাদিয়ার দিকে তাকিয়ে বলে, লাইটটা অফ করে ডোর ভিড়িয়ে দিয়ে তুমি এসো, শুয়ে থাকো। নাদিয়া উদয়ের কথা মতো তাই করে। লাইট অফ করে ডোর ভিড়িয়ে দিয়ে উদয়ের পাশে এসে শুয়ে পড়ে উল্টো ফিরে। তখনকার কথা স্মরণ হতেই লজ্জারা এসে ভিড় জমায় নাদিয়ার চোখে মুখে। উদয় একদম স্বাভাবিক আছে, যেন কিছুই হয়নি। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। আরও কয়েকদিন পার হয়ে যায়।
রোজকার মতো ফজরের নামাজ আদায় করে উদয়ের ফিজিওথেরাপি ম্যাসাজ সব করে দেয় নাদিয়া। তারপর ধরে ওয়াশরুমে নিয়ে যায় শাওয়ার নেওয়ার জন্য। উদয়কে চেয়ারে বসিয়ে রেখে রুমে এসে টাওয়াল ট্রাউজার নিয়ে যায়। পুরো শরীরে শাওয়ার জেল দিয়ে ভালোভাবে ঘষে দেয়। তারপর চুলে শ্যাম্পু করে দেয়। উদয় বাম হাতে শ্যাম্পুর ফেনা নেয়। তারপর মুচকি হাসে, কিন্তু সেই হাসি নাদিয়ার চোখে পড়ে না। সে শ্যাম্পু করতে ব্যস্ত। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। হাতে থাকা শ্যাম্পুর ফেনা নাদিয়ার মুখে গলায় লেপটে দেয়। হতভম্ব হয়ে যায় নাদিয়া। এটা কি হলো? নাদিয়া কিছু বলবে তার আগেই উদয় বাম হাতে নাদিয়াকে পেঁচিয়ে নিজের কোলে বসায়। ডান হাত দিয়ে কোনোভাবে ধরে রেখে সাথে সাথেই বাম হাত দিয়ে হ্যান্ড শাওয়ার অন করে ভিজিয়ে দেয় নাদিয়াকে। মুহূর্তেই দুজনে ভিজে জবজবে হয়ে যায়। নাদিয়া অবাক হয়ে বলে, এটা কি হলো? প্রত্যেক দিন শুধু আমাকে ভেজাবে, নিজে ভেজবে না? তা তো হয় না, তাই তোমাকেও ভেজিয়ে দিলাম সমান সমান।